সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী। মৌলভীবাজার বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, চুয়াডাঙ্গায় 3 জনকে পুশিন চেষ্টা ব্যর্থ। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী তীরের ওয়াকওয়েতে ফেলা হচ্ছে আবর্জনা, নজর নেই কর্তৃপক্ষের। জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগের জন্য শান্তি শৃঙ্খলা প্রয়োজন উল্লেখ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠের এই আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কর্মসূচির আওতায় একটি পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন। নতুন বাড়ির আঙিনায় একটি মেহগনি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সমুদ্রের তীরে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন তারেক রহমান। কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেছেন। সকাল 10:30টার দিকে হেলিকপ্টারে তিনি সেখানে পৌঁছান। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম কক্সবাজার সফর। প্রধানমন্ত্রীর কর্মসূচির সবশেষ খবরাখবর জানবো। চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, বিকেল 5টা নাগাদই তো এখানে জনসভার একটি কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কি এই জনসভাস্থলে এসে পৌঁছেছেন কিনা জানাবেন। এছাড়াও তো এর পরবর্তীতে তিনি সাংগঠনিক সভায়ও অংশ নেবেন, তার বিস্তারিত কর্মসূচি সম্পর্কে জানাবেন। প্রধানমন্ত্রী বাঁশখালী থেকে তিনি হেলিকপ্টার যোগে 40 মিনিটে ফটিকছড়ির যে হেফাজতের নেতা তার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছেন এবং এখনো পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছেন। আমরা যতটুকু জানি ফটিকছড়ির নেতা মহিবুল্লাহ বাবুর সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ শেষেই তিনি হাটহাজারী যে মাদ্রাসায় হেফাজতের সাবেক আমির আহমদ শফির তার কবর জিয়ারত করবেন। জিয়ারতের পরপরই তিনি সড়ক পথে ঠিক এই জায়গায় তিনি এখানে অংশ নেবেন এবং এখানে মানবিক সহায়তা কর্মসূচি বলা হলো, কিন্তু এটি একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখেছি দুপুর থেকে কিন্তু হাটহাজারীর বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছে সকলে এখানে বিভিন্ন মিছিল স্লোগান নিয়ে তারা এখানে জড়ো হয়েছেন এবং এই কলেজ মাঠটি কিন্তু এরই মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা যতটুকু জানি তিনি কবর জিয়ারতের পরপরই কিন্তু হাটহাজারীর এই কলেজ মাঠে এসে পৌঁছবেন এবং এখানে তিনি মানবিক সহায়তা কর্মসূচিতে 30টি পরিবার যারা সাম্প্রতিক বন্যার সময় একদমই বিনষ্ট হয়ে গেছে, তাদের 30টি পরিবারকে তিনি সহায়তা প্রদান করবেন। সহায়তা প্রদানের পরপরই এখানকার উদ্দেশ্যে তিনি মূলক বক্তব্য রাখবেন এবং চট্টগ্রামের এডিটর ব্লুতে আজকের যে বিশেষ করে নেতা কর্মীদের সাথে একটি মত বিনিময় সভার কথা রয়েছে, তিনি সেই মত বিনিময় সভায় যোগ দেবেন। আমরা যতটুকু জানি সেখানে প্রায় 600 কাছাকাছি নেতা কর্মী সেখানে তার সাথে মত বিনিময় সভায় যোগ দিবেন এবং আমরা এখানে যারা নেতা কর্মীরা রয়েছেন হাটহাজারী তাদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, যেহেতু হেফাজতে ইসলামের যে বর্তমান যে নেতা মহিবুল্লাহ বাবু নগরী তার সাথে যে সৌজন্য সাক্ষাৎ সেটি হয়তো
রাজনৈতিকভাবে একটি মূল্যবান গুরুত্ব আরোপ করতে পারে বা নতুন কোনো বার্তা এখানে তিনি দিতে পারেন, সে আশা কিন্তু করছেন এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন। এবং সড়ক পথে আসার পুরো রাস্তাটা জুড়েই কিন্তু নেতাকর্মীরা তারা অবস্থান নিচ্ছেন। তাদের যে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং দায়িত্ব নেওয়ার পর প্রথম তাকে তারা সরাসরি দেখবেন, সে আশায় কিন্তু এখানে জনসমুদ্র কিন্তু পরিণত হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি এই মাঠে এসে পৌঁছাবেন এবং মূল্যবান বক্তব্য রাখবেন। টুনা, আপনাকে ধন্যবাদ। জনসভাস্থল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারী। পরের প্রসঙ্গে যাচ্ছি। মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে তারা মিয়া নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের মাগুরলি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত তারা মিয়া একই উপজেলার কর্মধা ইউনিয়নের মুরই ছড়া এলাকার বাসিন্দা আব্দুল মালিকের ছেলে। এদিকে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ৩ জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। রোববার ভোরের দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি জানায়, মাধবখালী সীমান্ত দিয়ে একজন পুরুষ ও ২ নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ, এতে বাধা দেয় বিজিবি। পরে ওই ৩ ব্যক্তি ফিরে যান। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ২ তীরে ওয়াকওয়ে নির্মাণ করা হলেও এর রক্ষণাবেক্ষণে নজর নেই কর্তৃপক্ষের। নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়াকওয়ের রেলিং, নদী তীর ঘেঁষে নিয়মিত ফেলা হচ্ছে বর্জ্য। নদী রক্ষায় সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ করা হলেও সেখানে ফেলা হয় ময়লা। ওয়াকওয়ে রেলিংয়ে বাঁধা হচ্ছে জাহাজের রশি, এতে অনেক স্থানে ভেঙে গেছে রেলিং। এমন দৃশ্য নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত। প্রায় ৩.৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পর স্বস্তি ফেরে সচেতন মহলে। তবে সেই ওয়াকওয়ে এখন হয়ে উঠেছে অসুন্দরের প্রতীক। ময়লা গন্ধ মন্দ কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা করে না, এগুলি রেলিং মেলিং ভাঙ্গা লইছে, সরকার কোনো কেয়ার করে না, খেয়াল করে না। রাস্তায় এত ময়লা ফেলাইছে যেগুলো আমরা সাধারণ মানুষরা হাইটে যেতে খুব কষ্ট হয়ে যেতেছে। রেলিংগুলো সব নষ্ট হয়ে গেছে, ব্যাংচুর করেছে, রোডও কিন্তু ভাঙছে। এটা যাতে আর কেউ না ফেলে বা তাদেরকে এমন একটা ভয় দেখাতে হবে যাতে শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে এখানে আর ময়লা না ফেলে। প্রকাশ্যে বর্জ্য ফেলা হলেও তার রোধে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে ওয়াকওয়ে সংরক্ষণে কাজ শুরু হয়েছে। আমি যদি শীতলক্ষ্যার দিকে দেখি তাহলে নোংরা একটা দুর্গন্ধ শীতলক্ষ্যা, আর ওয়াকওয়েতে এমন অবস্থা হয়েছে যেটা ধ্বংসস্তূপ হয়ে গেছে। প্রশাসন একেবারে নির্লিপ্ত, প্রশাসনের কোনো রকম প্রশাসন যেটাকে ঠিকঠাক রাখবে বা যারা ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে, সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে নাই। আমাদের যে ওয়াকওয়ে যে নির্মাণ করেছে এই ওয়াকওয়ে কিন্তু একটা ব্যবস্থাপনা আমাদের অলরেডি আমাদের হেড অফিস কাজ করছে। কিভাবে ওয়াকওয়ে সংরক্ষণ করা যায়, কিভাবে ওয়াকওয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ধরনের একটা আমাদের নীতিমালা অলরেডি প্রণয়ন করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা এই নীতিমালা প্রণয়ন হলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। ২০০৯ সালে শীতলক্ষ্যা সহ রাজধানীর আশেপাশে ৪ নদী রক্ষায় নির্দেশ দেয় হাইকোর্ট। ২০১৪ সালে শীতলক্ষ্যার ২ তীরে নির্মাণ করা হয় ওয়াকওয়ে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে মনোনয়নপত্র 2টি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। 20 আগস্ট হবে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা ভোট দেবেন। এদিকে রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ দুপুরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মিন্টো রোডের বাসায় 11 দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষেই নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 20 আগস্ট অনুষ্ঠিত হবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির
সম্মানিত চেয়ারম্যান বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন। জুলাই আন্দোলনে ইন্টারনেটের গতি কমাতে শেখ হাসিনার অনুমতিতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। আজ এই সংক্রান্ত একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের সহ যুবলীগ ও ছাত্রলীগের 7 নেতার বিরুদ্ধে জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে এই কল রেকর্ড দাখিল করা হয়। প্রসিকিউশন বলছে, আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানায় প্রসিকিউশন। আসসালামু জি আসসালামু ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি জি স্যার, জি স্যার, জি আসসালামু আলাইকুম। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, কাজ বাস্তবায়নের সুযোগ দেওয়ার আগেই সরকারি নানা উদ্যোগ নিয়ে বিরোধী দল প্রতিহতের ডাক দিচ্ছে। দেশের অর্থনীতি ও বিপর্যস্ত প্রশাসন ঢেলে সাজাতে কাজ করছেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বলেন, যুদ্ধ সংকটের মাঝেও দেশে তেল গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। যোদ্ধা গণ আন্দোলনের আপনি মস্তিষ্কে ঠিক বাড়াবে, ঠিক কিনা? ইরান এবং আপনার যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, আমেরিকার যুদ্ধে, এই যুদ্ধের ফলে আমাদের প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে। ইতিমধ্যে বেশি পেমেন্ট করতে হয়েছে। এর মধ্যে কিন্তু একদিনও আপনার তেল ছাড়া থাকেন নাই, একদিনও কিন্তু আপনার গ্যাস ছাড়া থাকেন নাই। কমেছে হয়তো, যেটা আপনার আগে 10টা পাওয়া যেত এখন তো 4টা পাওয়া যাচ্ছে, পাওয়া তো যাচ্ছে। এটা আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে সমস্যাটার সমাধান হবে। যেটা আমদানি করতে হয় সেই কারণে এগুলো বাড়ে। বগুড়া ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গেছেন। সকাল 8টার দিকে সেলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা বগুড়া মহাসড়কের ওভারপাসের ওপর এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ওভারপাসের ওপর রংপুরগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। গুরুতর আহত অবস্থায় 2 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আরও 1 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানাবো কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এবারের স্লোগান, আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান। সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমা। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সকালে খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ার থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের শাপলা চত্বর ঘুরে পানখায়া পাড়া মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়। পাবনায় অনুষ্ঠিত হয়েছে সমতলের আদিবাসী নারী সম্মেলন। বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জের আদিবাসী ফোরাম। তবে বাংলাদেশের সংবিধানে সরাসরি আদিবাসী শব্দ ব্যবহার করা হয়নি। রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণের কথা সংবিধানে বলা হয়েছে।
বরিশালে শুরু হয়েছে 15 দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলা। সকালে নগরীর বেলস পার্ক মাঠে বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মেলায় বিভিন্ন জেলা থেকে আগত 50টি নার্সারির শতাধিকারী অংশ নেন। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে মেলা। উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করা হবে। ঝালকাঠির ভীমরুলির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে ভীমরুলির ভাসমান হাটে পৌঁছান তিনি। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশপাশের সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করেন যুক্তরাষ্ট্রের দূত। ভীমরুলি ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারে পিরোজপুরের আটখর কুরিয়ানের উদ্দেশ্যে রওনা হন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই ভাসমান বাজারে এসে আমি খুবই আনন্দিত। এটা বাংলাদেশের একটা ইউনিক সাইট, খুবই দারুণ অভিজ্ঞতা। নদীতে ভ্রমণ, পেয়ারা খাওয়া, বিক্রেতাদের সাথে কথা বলা, কিভাবে নৌকায় পেয়ারা তোলে, এগুলো আমি দেখেছি। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। Dan Nodekal, 18 Borishal, and I think that's definitely very true from what I saw today. গাইবান্ধার সুন্দরগঞ্জের এক কৃষকের সঞ্চিত প্রায় 2 লাখ টাকা কেটেছে ইঁদুর ও উইপোকা। শুক্রবার বিকেলে নিজের অর্থ নষ্ট হওয়ার বিষয়টি টের পান ভুক্তভোগী কৃষক তোফাজ্জল হোসেন। তিনি ভাটিয়া দহবন্দ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের উত্তর ধুমাইটারি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে কৃষিকাজ এবং ঢাকায় রিকশা চালাতেন। তার অর্জিত অর্থ পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে কাঠের আলমারিতে রাখেন তিনি। অসাবধানতাবশত আলমারিতে ইঁদুর ও উইপোকার উপদ্রব দেখা দেয়। গাইবান্ধা পৌর শহরে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এসব রিকশা নিয়ন্ত্রণের জন্য একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হলেও তা সম্ভব হয়নি। গাইবান্ধা পৌর শহরে অনুমোদনহীন অটো রিকশার এলোমেলো পার্কিং আর অদক্ষ চালকের কারণেই প্রতিনিয়তই শহরে দেখা যাচ্ছে যানজট। ফলে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পথচারী এবং শহরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই শহরে মানুষ থেকে অটোই বেশি, এবং অটোর কারণে সাধারণ জনগণের হাঁটা চলাফেরা করা খুবই সমস্যা। অতিরিক্ত অটোর কারণে আমাদের এখানে চলাফেরার সমস্যা। তার অনেকক্ষণ দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, জাম লেগে যায়। আমার অটোগুলো এলোমেলো হয়ে চালায়, বিভিন্ন সমস্যা হয়ে আছে। অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে, আমরা যখন স্কুলে যাই তখন যাইতে দেরি হয় আর কি। তারপরে হচ্ছে আরো অনেক সমস্যা। আমরা চাচ্ছি যে অটোগুলো নিয়মিত ভাবে চললেও বাইরে চলুক, শহরের বাইরে চলুক, দূরের রাস্তাগুলো চলুক, এটাই আমরা চাই। তবে অনুমোদনহীন অটোরিকশা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিয়মিত নির্লসভাবে কাজ করে যাচ্ছে যানজট নিরসনের জন্য। মেইন যানজটের মেইন কারণ হলো গাইবান্ধা শহরে ধারণ ক্ষমতা থেকে অটো বেশি। গাইবান্ধা পৌরসভার আওতায় অনুমোদিত অটো রিকশার সংখ্যা প্রায় 3500-র মতো। তবে এই পৌরসভায় অনুমোদনহীন অটো রিকশা প্রায় 12,000-এর উপরে কিন্তু নিয়মিত চলাচল করছে। ফলে দিনের পর দিন কিন্তু ব্যাপকভাবে অনুমোদনহীন অটো রিকশার সংখ্যা বেড়েই চলছে। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র তাদের নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত এই প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটি। স্থানীয় সময় রোববার ইরানের মেহের নিউজ এজেন্সি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরের বক্তব্যের বরাতে এসব শর্তের কথা জানায়। শর্তগুলোর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি দেওয়া বন্ধ করা, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা, জব্দ থাকে ইরানের সম্পদ মুক্ত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো শর্ত রয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমান সিদ্ধান্তের কাছাকাছি রয়েছে। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে
সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে। ইয়েমেনের হাজ্জা ও সাদা প্রদেশের আকাশসীমায় সৌদি ড্রোন প্রবেশের জবাবে এই হামলা চালানো হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী। মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, চুয়াডাঙ্গায় 3 জনকে পুশিন চেষ্টা ব্যর্থ। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী তীরের ওয়াকওয়েতে ফেলা হচ্ছে আবর্জনা, নজর নেই কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।